নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। হোলি খেলবে তো তোমরা সবাই? হোলি অগ্রিম শুভেচ্ছা বার্তা জানাচ্ছি। খুব সুন্দর করে তোমরা রং খেলো, আবির খেলো। এখন বেশিরভাগ জল রংটা খেলা হয় না, আবির দিয়ে খেলা হয়। হ্যাঁ, আর একটা কথা, এই যে রাস্তার যে ডগিগুলো আছে তাদেরকেও রং দিও না প্লিজ। তাদেরকে কেউ রং দিও না, জানো তো তারা ওই রঙে তাদের অসুবিধা হয়। মানে নিজেদের আনন্দের জন্য ওই বোবা প্রাণীগুলোকে কেউ কষ্ট দিও না। অনেকে জানতে, অনেকে হয়তো আবার ভুলে গেছিলে। এই যে আমার ভিডিওটা চলে আসলো, আমি এই ভিডিওটাই বলে দিলাম। এবার তোমাদের অনেকের হয়তো মনে পড়ে যাবে, ওই যে উনি বলেছিলেন, তাহলে চলো দিদিকেও হয়তো মনে পড়ে গেল, তখন আর তোমরা দেবে না। তাহলে এখন আমি কী নিয়ে কথা বলতে এসেছি? এখন আমি কথা বলতে এসেছি, হ্যাঁ, সেই চর্চিত, সে 2 বছর ধরে যে চর্চিত যেই কাপেল, তাদেরকে নিয়ে কথা বলতে চলে এসেছি। মা আমার রান্নাঘরে ভিডিও করতে আসলে এত নয়েজ পলিউশন, কি বলবো, বিরক্ত লাগে, মানে শান্তি নেই কোথাও। তো এইবার আচ্ছা, ক্যামেরাটা এখান থেকে এখানে নিয়ে আসি, তাহলে আমার ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলতে হবে। চলো তাহলে ক্যামেরাটা নিয়েই যাই। হ্যাঁ, এইবার বেশ ভালো হয়েছে, একদম সামনাসামনি। হ্যাঁ, এইবার অনেকেই বলবে আমি কিন্তু কাজ করতে করতে এখানে কথা বলছি। আচ্ছা, তার আগে একটা কথা বলি। আমি না, আবার একটা গাড়ি যাচ্ছে। আমি না কালকে একটা রেসিপি করেছিলাম, দুধ পটল। ভীষণ ভালো হয় রেসিপিটা, যদিও ওটা মানে লিকুইড দুধ দিয়ে করার কথা, কিন্তু আমি দিয়েছিলাম আমুল দুধ। সেটাও খেতে খুব ভালো, দুর্দান্ত হয়েছিল। তোমরা যদি পোলাও বা রুটি পরোটার সঙ্গে তোমরা কোনো একটা কেউ নিরামিষ একদম খাবার চাও, ওটা করতে পারো। যদি তোমাদের রেসিপি দরকার হয় বলবে। এই গরমে তখন প্রত্যেক দিন পটল আর পটল হবে, তোমরা একদম একটা নতুন ধরনের রেসিপি, পটলের রেসিপি পেয়ে যাবে। যদি চাই একটু কমেন্ট করে জানিও, কষ্ট করে একটু কমেন্ট করো, আঙুলটাকে নাড়িয়ে। সব জায়গায় তো কমেন্ট করো, এখানেও একটু কমেন্টটা করার জন্য একটু আঙুলগুলোকে একটু কষ্ট দিও। তো তাহলে আমি রেসিপিটা তোমাদের সামনে নিয়ে আসবো, আর নাহলে আর না। তো যাই হোক, এবার অনেকেই হয়তো মানে আপনাদের মধ্যে যারা আছেন বা তোমাদের মধ্যে যারা আছো, তারা বলবে যে আচ্ছা আপনি বা তুমি যে যেরকমই আমাকে মনে করো, তারা বলবে যে আপনি তো এই কন্ট্রোভার্সিটা পছন্দ করেন না, আপনি তাহলে এই নিয়ে তার কথা বলতে। এরকম অনেক দেখেছি, অনেক জায়গায় এরকম অনেক কমেন্ট, মানে অনেক না হলে দেখেছি, কিছু কমেন্ট দেখেছি যে আমিও তো সেখানে আছি, সেরকম একটা জায়গাতেও মানে পিঞ্চ করে বা টোন কেটে যেরকম কমেন্ট করা হয় না, সেরকম ধরনের কমেন্ট করেছে যে কাউকে তো দেখি কি এই কন্ট্রোভার্সি তার পছন্দ না, কিন্তু এই কন্ট্রোভার্সি যেখানে হয় সেখানে গিয়ে কমেন্ট করে। তো আমার যেখানে মনে হবে যে কমেন্ট করার, আমি সেখানে করবো। আর আমি যেখানে মনে করবো সেফ, আমি কমেন্ট করে সেফ, আমি সেই জায়গায় কমেন্ট করবো। দেখো বেগুনটা কি অবস্থা, বাইরে থেকে দেখলে বুঝবে কেউ বেগুনটা এইরকম, দেখো তো কত সুন্দর একটা চকচকে তকতকে বেগুন, কিন্তু কি অবস্থা, মানে এতটা পুরো ফেলে দিতে হবে। আর এত বড় পোকা থাকলে না, আমার পুরো বেগুনটাই আমার ধরে ফেলে দিতে যাবে। তারা একটা বেগুন নিয়ে আসি। তো বেগুন নিয়ে এসছি, তো অনেক ঢং ঢং হলো। এবার চলো যে কথাটা বলতে এসছি সেটা বলি। তো হ্যাঁ, এই যে বাবা মার কন্ট্রোভার্সি হচ্ছে, তার মধ্যে ইদানিং যেটা হয়েছে যে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে একটা বড় সড়ো রকমের একটা ভীষণ একটা, মানে কি বলবো, ব্লান্ডার একটা মিস্টেক করে ফেলেছে বাবা, ব্লান্ডার একটা মিস্টেক করে ফেলেছে। সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, হবেই এটা এমন একটা জিনিস মানে করে ফেলেছে, এটা নিয়ে হবেই। তো যথারীতি হয়ে হচ্ছে। এইবার তারপরে তার ক্ষমার ভিডিও এসেছে। আর একটা দিক হচ্ছে, মানে বাবার ভিডিওতে দেখতে পেলাম গয়নার ব্যাপারটা। আমি ভেবে পাই না এদের কাছে কি মেন্টাল পিসটা বেশি, না এদের কাছে গয়নাটা বেশি। মানুষ যদি শান্তিতে থাকে, গয়না কিন্তু একদিন না একদিন বানিয়ে নেওয়া যায়, তাই না? কিন্তু আমার মনে হয় এদের কাছে মেন্টাল পিসের থেকে এদের কাছে গয়নাটাই বেশি। আমি দুতরফকেই বলছি, আমি এই যে মা বাবা, এদের দুটোকেই আমি পছন্দ করি না, দুটোকেই না। দুটোই হচ্ছে কি বলবো, কষ্ট না করে অনেক কিছু পেয়ে গেছে বলে আজকে এদের এই অবস্থা। আর আজকে এরা মানে কি বলবো, মানে মানুষকে মানুষ মনে করে না, কষ্ট না করে পেয়ে গেছে বলে। কোনোটাকেই আমি ভালো বলতে পারি না। তো এই যে জাতীয় সঙ্গীতের যে ব্যাপারটা, এই ব্যাপারটা না শুধু শিক্ষার দিক থেকে বলতে গেলে না, যে সে কতটা পড়াশোনা জানে, কতটা শিক্ষায় মানে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত, সেই সব দিক থেকে এইগুলো আসে না। এইগুলো আসে সম্পূর্ণ একটা
আলাদা, মানে কি বলবো, মানে ভেতর থেকে একটা আলাদা ফিলিংস আসবে। আর এই সব নিয়ে যারা কালচার করে, যারা আলোচনা করে, তাদের ফ্রেন্ড সার্কেলটা কি, তারা কীরকম ধরনের তাদের মধ্যে আলোচনা হচ্ছে, সেই সব দিক থেকে আসবে। দেখবে অনেকেরই আছে দেশাত্মবোধক যখন গান হয়, সিনেমা হয়, মানে গায়ের রোম খাড়া হয়ে যায়, তাদের চোখ দিয়ে অটোমেটিক ঝরঝর করে জল পড়ে। মানে আমি তো এই ছাবা সিনেমাটা দেখতে গিয়ে আমি রীতিমতন কেঁদেছি। লাস্টের ওই সিনটা দেখে আমি রীতিমতন কেঁদেছি। তো আমি যখন পুরনো যেই সব আমাদের কি বলবো, যেই দেশাত্মবোধক যেসব গান টানগুলো হয় না, আমার এখনও মানে কি বলবো, চোখ ছলছল করে ওঠে, এখনও গায়ে কাটা দেয়। মানে এইগুলো একটা পরিবেশের উপর নির্ভর করে যে তুমি কার সঙ্গে মিশছো, কী ধরনের কথা আলোচনা করছো, তবে তুমি এইসব ব্যাপারগুলো জানতে পারবে বা মনের ভেতরের থেকে সেই ফিলিংসগুলো আসবে। এটা মানে শিক্ষিত মানুষ হয়েও যে তার মধ্যে এগুলো আসে, আর অশিক্ষিত হয়েও যে তার মধ্যে আসে না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আমি এখন তোমরা জানো যারা এই যে হলে যাও সিনেমা দেখতে, সিনেমা শুরু হওয়ার আগে যে এই যে জাতীয় সঙ্গীত হয়, জাতীয় সঙ্গীত শুরু হয়, সবার তখন উঠে দাঁড়াতে হয়। আমরা জানি জাতীয় সঙ্গীত চললেই মানে শুরু হলেই উঠে মানে দাঁড়াতে হয়, এক জায়গায় স্থির থাকতে হয়, কোনো রকম অ্যাক্টিভিটি করা যায় না। সেখানেও আমি এমন মানুষকে দেখেছি, কি গরম পড়ে গেছে বাপরে বাপ। তো যেটা বলছিলাম যে শুকনো লঙ্কা ভেজেছি, শুকনো লঙ্কা ভেজেছি, এই যে তেজপাতা, ধনে, জিরে, শুকনো লঙ্কা, তার গ্যাসে মানে পুরো আটকে যাচ্ছে দম। হ্যাঁ, এখানে কথা বলতে পারবো কিনা জানি না, যাই হোক যতটা পারি বলি, এখানে পারবো না কথা বলতে। তো সিনেমা দেখতে গেলেও দেখেছি যখন জাতীয় সঙ্গীত শুরু হয় অনেকেই উঠে দাঁড়ায়, আবার তার মধ্যে খুব কম সংখ্যক মানুষ আছে, খুব কম সংখ্যকই আছে তারা উঠে দাঁড়ায় না। তারপরে যখন অন্যদেরকে দেখে যে তারা উঠে দাঁড়িয়েছে, তখন তারা কষ্ট করে উঠে দাঁড়ায়, বা হচ্ছে কেউ দেরি করে হলে প্রবেশ করেছে। এবার জাতীয় সঙ্গীত তখন চালু হয়ে গেছে, তাদের কিন্তু তখন সেটা খেয়াল নেই যে জাতীয় সঙ্গীত শুরু হয়েছে, এবার আমি এখানে থেমে যাই, দাঁড়িয়ে পড়ি, আমি নিজের চোখে দেখা শেষ হোক, তারপরে আমরা গিয়ে আমাদের সিটে বসবো। তো তারা তখন ওরকম যাওয়া আসা করছে, সিট খুঁজছে, এইরকম আর কি দেখেছি। তো মানুষকে না কি বলবো, এটা আরও বেশি করে অ্যাওয়ার্ড। রান্নাঘর থেকে ঘরে চলে এসেছি, বাপরে যা কাশি উঠেছিল, আর গরম ভাবতে পারবে না। এখন থেকেই এত গরম আমার ঘরটা, এই চলবে মানে নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত তো এইরকম গরম চলবে, আর কন্টিনিউ এসি চলবে, নাহলে আমার ঘরে টেকা দেয়। তো যেটা বলছিলাম যে এই যে অ্যাওয়ারনেসটা, এটা কিন্তু আমাদেরই করতে হবে। মানে আমরা যারা এই ব্যাপারটা কি বলবো অ্যাওয়ার আছি, তাদেরকে এটাকে ছড়াতে হবে, তাহলে কিন্তু এটা শিখবে, আর নাহলে এটা শেখানোটা খুব মুশকিল। আর সরকার থেকে কিন্তু এই কারণে এই যে সিনেমা হলগুলোতে যে জাতীয় সঙ্গীত যে মানে শুরু করেছে চালানো, তো এইটা কিন্তু এই কারণে যাতে মানে আর কিছু মানুষ করুক আর না করুক, সিনেমা তো কখনো না কখনো দেখতে যায়। এবার সেই সিনেমা দেখতে গেলে কিছুজন দেখছে যে জাতীয় সঙ্গীত যখন শুরু হচ্ছে তখন তারা উঠে দাঁড়াচ্ছে, এবার যারা জানে না তারাও তাদেরকে দেখে উঠে দাঁড়াচ্ছে, তখন তারা বুঝতে পারলো যে জাতীয় সঙ্গীত চললে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, কেননা জাতীয় সঙ্গীতের প্রতি আমাদের যে একটা কি বলবো শ্রদ্ধা, রেসপেক্ট, তো সেটা দেখানোর জন্য যে আমি মানে এই দেশকে আমি কতটা সম্মান করি, এই দেশের জাতীয় সঙ্গীতকে আমি কতটা সম্মান করি, আমার দেশের পতাকাকে আমি কতটা সম্মান করি, এটা আমাদের নাগরিকদের এটা করা উচিত। তো সরকার এইভাবে যথারীতি শুরু করেছে, তো আমার মনে হয় সরকারের আরও অন্যরকমভাবে আরও কিছু করে শুরু করা উচিত। এবার এই বিষয়টা নিয়ে আমি আমার এক খুব প্রিয় কাছের বোনের সঙ্গে কালকে আলোচনা করছিলাম। তো সে কিন্তু একটা ভীষণ সুন্দর একটা সলিউশন বলেছে এবং সে সেটা করেছে, করার পরে কাজ দিয়েছে। সেটা হচ্ছে আমরা আমাদের বাড়ি থেকেই এটা কিন্তু প্রত্যেকে শুরু করতে পারি। যেমন তোমার বাড়িতে যে হেল্পিং হ্যান্ড আসে বা অন্য কাজে যারা আসে, যারা এটা জানে না,
এবার ধরো এই যে ক্রিকেট ম্যাচ শুরু হওয়ার আগে যখন এই জাতীয় সঙ্গীতটা চালানো মানে হয়, যারা জানবে না তারা তো তাদের যে অ্যাক্টিভিটি সেটা করতেই থাকবে, হয়তো কেউ দাঁড়িয়ে আছে, কেউ দুলছে, কেউ শুয়ে আছে, তো তাদেরকে তখনই বলতে হবে যে উঠে দাঁড়াও এবার। তো তারা কিন্তু তখন শিখে যাবে। এবং সে এই আমি যার কথা বললাম, আমার যে খুব প্রিয় এক বোন আছে, সে কিন্তু এটা করেছে। এবং তারপরে পরের বার যখন আবার তার সামনে এরকম জাতীয় সঙ্গীত সে শুনেছে, তখন সে কিন্তু উঠে দাঁড়িয়েছে। তাকে কিন্তু তখন সেকেন্ড টাইম আর বলতে হয়নি যে জাতীয় সঙ্গীত চলছে এখন তুমি উঠে দাঁড়াও, এটা কিন্তু বলতে হয়নি। তাকে একবার শিখিয়ে দিয়েছে যে জাতীয় সঙ্গীত চললে তুমি উঠে দাঁড়াবে এবং কিভাবে দাঁড়াবে, কি করবে কি করবে না, একবার বলার পরে শিখে গেছে। তো আমার মনে হয় আমরা প্রত্যেকেই যদি এটা নিজেদের ঘর থেকে শুরু করি, নিজেদের আশেপাশ থেকে শুরু করি, তাহলে সবাই কিন্তু এটা শিখে যাবে। তাদেরকে কিন্তু মানে এরা কিন্তু আনকনসিয়াস মাইন্ডে এটা করে ফেলে, যদিও এদের জানা দরকার। এরা এই সোশ্যাল মিডিয়াতে আছে, যথেষ্ট বয়স হয়েছে, আমরা আশা করব যে এদের এটা জানা দরকার বা করা দরকার। কিন্তু দেখলাম এরা এটা জানে না, বা এরা এটা মানে কি যে করলো পুরো একদম মানে একেই তো হচ্ছে জাতীয় সঙ্গীতকে, তার মধ্যে হচ্ছে বাথরুমে তার বাচ্চা পটি করতে গেছে, সেটাকেও কন্টেন্ট। ভাবো কীরকম। এইবার আসলো হচ্ছে আজকে না গতকালকে একটা ইয়ে নিয়ে আসলো, গতকালকেই মনে হয়, তার একটু দেখে নিই, একটা ভিডিও দিয়েছে মানে ছেলের বাবা। সেখানে সে একদম শেষে গিয়ে কি করেছে না, সে যে একটা এরকম একটা ব্লান্ডার একটা মিস্টেক করে ফেলেছে, ভুল করেছে, অন্যায় করেছে, যাই বলো না কেন, করে ফেলেছে আমাদের দেশের জাতীয় সঙ্গীত নিয়ে। তো সেখানে সে ক্ষমা চেয়েছে। সত্যি কথা বলতে ক্ষমা চাওয়া, ওইভাবে ক্ষমা কেউ চায়? আমি তো এটাই ভেবে পাই না, ওইভাবে কেউ ক্ষমা চায়? তুমি যখন জানতে না এটা তুমি একটা ভুল করে ফেলেছো, সবার কি বলে ভিডিও দেখে তুমি বুঝতে পারলে যে তুমি ওটা ভুল করেছো, ভালো কথা ভুল করেছো, তা ভুলটা যখন তুমি বুঝতে পারলে করেছো, তখন তো তুমি ক্ষমাটা একটা প্রপার ওয়েতে চাইবে যে সত্যি তোমার ওটা ভুল হয়েছে, মন থেকে তুমি ওটাকে ক্ষমা চাইছো। ক্ষমা চাওয়ার মানে কীরকম করে মানুষ ক্ষমা চায়? দুহাত জোর করেই তো ক্ষমা চায়। মানে কার কাছে? আমাদের কাছে না, নিজের কাছে নিজে, তারপরে আমাদের দেশের কাছে, মানে দর্শক, আমরা দর্শকদের কাছে না, দেশের কাছে, ভারত মাতার কাছে তোমার ক্ষমা চাওয়াটা দরকার ছিল। আর তার সঙ্গে এটাও বলা দরকার ছিল যে আমি জানতাম না, আমি এবার জানলাম, এই জিনিসটা আমার দ্বারা, এই এত বড় ভুলটা আমার দ্বারা আর কোনো দিন হবে না। আর তুমি তোমার ছেলেকেও পরবর্তীকালে এটা শেখাবে। তো জানতে না, না জেনে ওই জিনিসটা করেছো, কিন্তু ক্ষমাটা তো এইভাবে চাইবে। এর আগেও একটা মানে 3 বছর আগেও একটা এইরকম বড় বড় ব্লগার, এইটুকুনি ব্লগার মানে এইরকম কি এর থেকেও আরও বড় একটা ব্লান্ডার করেছিল। তখনও কিন্তু তার অধ্যত্ত, বাপরে বাপ, মানে কি বলবো, এখন কিন্তু তারা একদম মাটির সঙ্গে মিশে গেছে। তখনও সে ক্ষমা চাইতে এসেছিল, আর ক্ষমা চাওয়ার নামে কি যে একটা করেছিল সেটা আমরা সবাই দেখেছি। বারবার তো এইগুলো তোমরা করবে, আর যারা দর্শক আছে তারা ক্ষমা করে দেবে, এটা তো হয় না। কেননা তোমাদের মধ্যে মানে নিজের দেশের প্রতি যেই সম্মান, যেই ভালোবাসাটা নাই বা থাকতে পারে, কিন্তু আর সবার মধ্যে যে সেটা নেই তা তো না। তো আমার মনে হয় ক্ষমা চাওয়াটা ঠিকঠাক হয়নি। এবার এখানে আমি আরেকটা কথাও বলবো যে এই ব্যাপারটা নিয়ে সবাই এতটা পরিমাণে মুখ খুলেছে, হ্যাঁ দরকারি ছিল মুখ খোলার, ঠিক করেছে, সবাই খুব ভালো করেছে। কেননা দেশের যখন অপমান দেশের মানুষই করছে, সেটা জেনে করুক আর না জেনে করুক, তখন যখন প্রতিবাদ করেছে, মুখ খুলেছে, অবশ্যই ঠিক করেছে। এইবার কিছুদিন আগে আমি কিন্তু করেছিলাম আমাদের দেশের পতাকা আর আমাদের দেশের যে জাতীয় সঙ্গীত নিয়ে কি জঘন্য পরিমাণে যে মানে হয়েছে, অপমান করা হয়েছে, কি বলবো, সেই জাতীয় সঙ্গীতটাকে বিকৃত করে 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 সেই দেওয়া হয়েছিল। সেটা আমি আমার চ্যানেলে দিতে পারিনি, কেননা এতটা পরিমাণে আমাদের জাতীয় সঙ্গীতকে অবমাননা করা হয়েছে, সেটা সহ্য করা যায় না। তারপরে স্কুল কলেজে আমাদের পতাকাকে বিছিয়ে দিয়েছে, সেটা পাড়িয়ে পাড়িয়ে গেছে। আমাদের মানে পার্শ্ববর্তী যে দেশ, তারা করেছিল এই কাণ্ড কারখানা। তো সেখানে আমি প্রতিবাদ করেছিলাম। এখানে আমি থাম্বনেলটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিউজ কিন্তু সেটাতে হয়নি, যদিও আমার ভিডিও সেরকম কোনো ভিউজ হয় না। তো যাই হোক, সেটাতেও কিন্তু আমি আশা করেছিলাম যে সবাই প্রতিবাদ করবে, কিন্তু গোটা কয়েক মানুষ ছাড়া সেই বিষয়টা নিয়ে সেটার আর তেমন কেউ প্রতিবাদ করেনি। কী কারণে বলো তো? সেটা হচ্ছে একটা অনেক মানে বিশাল অঙ্কের
ভিউজ কিন্তু আসে বাংলাদেশ থেকে এই কন্ট্রোভার্সিটাতে, এই বাবা মার কন্ট্রোভার্সিটাতে। তো সেই কারণেই কিন্তু ওই ব্যাপারটা নিয়ে প্রতিবাদ হয়নি। কিন্তু আমার মনে হয় সেটা কোনো রাজনৈতিক ব্যাপার ছিল না, সেটা নিয়েও প্রতিবাদ করা দরকার ছিল। সেটা আমাদের দেশের অপমান করেছে বাইরের একটা দেশ, মানে অন্য একটা দেশ অপমান করেছে, সেটা নিয়ে আরও জোরালো একটা প্রতিবাদ হওয়া দরকার ছিল। ঠিক আছে, গেল। এই একটা ভিডিওতে আমি অনেকটা কিছু ক্লিয়ার করব, যেহেতু অনেকদিন ভিডিও দিতে পারিনি আর আমার পক্ষে বারবার ভিডিও বানানোটা একটু অসুবিধা হয়ে পড়ে, তার জন্য। এবার বলছি স্কুলের ব্যাপারটা। আজকে স্কুলটা দেখলাম, মানে কালকের ভিডিওটাতে স্কুল দিয়েছে। সত্যি কথা বলতে আমার যেটা মতামত, আমি তো আমার মেয়েকে বড় করে দিয়েছি, আমার মেয়ে এখন কলেজে পড়ে, এই আর কয়েক মাস আছে ওর কমপ্লিট হয়ে যাবে। তো আমার যে এক্সপিরিয়েন্স সেটা দিয়ে আমি বলবো যে বাংলা মিডিয়ামে দাও, ঠিক আছে, একদম ঠিক ডিসিশনে নিয়েছে আমি বলবো। কেন সেটাও আমি বলবো পরে। কিন্তু বাংলা মিডিয়ামের মধ্যেও খুব ভালো ভালো স্কুল কিন্তু প্রত্যেকটা জেলাতেই আছে, খুব ভালো ভালো স্কুল আছে। আমাদের হাওড়া জেলায় যেমনি আছে হাওড়া জেলা স্কুল, হাওড়া গার্লস, এইগুলো কিন্তু ভীষণ ভালো। তারপরে হচ্ছে তারা সুন্দরী, এগুলো কিন্তু বাংলা মিডিয়ামের মধ্যে খুব ভালো স্কুল। এখান থেকে কিন্তু খুব ভালো ভালো ছেলেমেয়ে বেরোয় এবং তারা জীবনে প্রতিষ্ঠিত। হুগলি জেলার বলছি কলেজিয়েট স্কুল ভীষণ ভালো, সেখানে চান্স পাওয়া চারটিখানি কথা না। আগে হুগলি গার্লস যে স্কুল ছিল আমাদের সময়, সেটা কিন্তু চান্স পাওয়া মুখের কথা ছিল না। সেখানে যে পরীক্ষা দিয়ে 5-এ পরীক্ষা দিয়ে ভর্তি হতে হতো, 5-এ ভর্তি হতে হতো, মানে পরীক্ষা অ্যাডমিশন টেস্ট দিয়ে, সেটা কিন্তু ভীষণ কঠিন আসতো। মানে তুমি যদি 5-এ ভর্তি হও, তোমাকে 6-7-এর পড়া পড়ে তারপর তোমাকে ভর্তি হতে হবে পরীক্ষা দিয়ে, এইরকম ছিল আমাদের সময়। এখন সেই স্কুলটা হয়তো একটু হয়ে গেছে, কিন্তু তবুও ঠিক আছে। বিনোদিনীর নাম করা স্কুল, বিনোদিনী থেকে পড়ে বেরোয় খুব মানে ভালো ভালো ছেলে মেয়ে এবং তারা জীবনে প্রতিষ্ঠিত। তারপরে তখনকার আমাদের সময় ছিল ছেলেদের সেন্ট জন স্কুল, ভীষণ ভালো নাম করা স্কুল ছিল, সেখান থেকে এক একটা ছেলে ব্রিলিয়ান্ট ছেলে বেরিয়েছে। এখন সেই স্কুলটা একটু হয়ে গেছে, আশা করছি আস্তে আস্তে আবার ঠিকঠাক হয়ে যাবে। ওটা কিন্তু পুরো চার্চের আন্ডারে এবং ফাদার ওটাকে, মানে যে হেড টিচার সে কিন্তু ফাদার। ইংলিশটারও খুব ভালো একটা আছে ওই সেন্ট জন স্কুলে, কিন্তু বাংলা মিডিয়াম। আর কলেজিয়েট স্কুল, এখন কলেজিয়েট স্কুল তো ভীষণ ভালো, সেখানে চান্স পাওয়া মানে চারটিখানি কথা না। আর যখনই এই বোর্ডের এক্সাম মানে রেজাল্টগুলো বেরোয়, এই সব স্কুল থেকে কিন্তু টপ রেজাল্ট বেরোয় এখান থেকে। তো এইরকমই তো আমাদের এই হাওড়া হুগলিতে যখন আছে এরকম ভালো ভালো স্কুল জেলাতে, তখন আমার মনে হয় হাওড়া জেলা স্কুলে, আমি বললাম ভীষণ ভালো ছেলে মেয়ে ওখান থেকে বেরোয় হাওড়া জেলা স্কুলে। হ্যাঁ, তো সেরকমই ওদের যে জেলা সেখানেও নিশ্চয়ই বাংলা মিডিয়ামের ভালো ভালো বাংলা মিডিয়াম স্কুল আছে, বড় বড় বাংলা মিডিয়াম স্কুল আছে, যেটাতে নাকি 12 পর্যন্ত থাকবে, এরকম আছে। তো আমার মনে হয় যদি বাংলা মিডিয়ামেই দাও তাহলে এখনও সময় আছে, ওই রকম একটা কোনো বড় স্কুলে দাও, তাতে সুবিধা হবে। তো এবার বাংলা মিডিয়ামে আমি কেন বলছি, আমি ওকে ইংলিশ মিডিয়ামের কথা কেন বলছি না, তোমাদের অনেকেরই মনে হতে পারে যে এখন তো ইংলিশটা না জানলে একদম মানে যার যাই অবস্থার মতন। কিন্তু আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, আমি যখন মানে আমার মেয়েকে নিয়ে নানা রকম এই কম্পিটিটিভ এক্সামগুলোতে পরীক্ষা দিতে নিয়ে যেতাম, সেখানে কিন্তু আমি দেখেছি যারা বাংলা মিডিয়ামের খুব ভালো স্কুল থেকে এসে পরীক্ষা দিয়েছে, এমনকি কিছু হাওড়া জেলা মুর্শিদাবাদ জেলার মেডিকেল যে নিট এক্সাম, তারা কিন্তু সেখান থেকে পড়ে তারা পরীক্ষা দিয়েছে এবং তারা খুব ভালো র্যাঙ্ক করেছে, তারা কিন্তু পেয়েছে, নিটে তারা পেয়েছে, আমি এরকম দেখেছি। তার জন্যই আমি বলছি যে শুধু ইংলিশ মিডিয়াম করলেই কিন্তু হবে না, ইংলিশ মিডিয়ামে পড়াতে গেলে বাড়ির একজনকে ইংলিশটা জানতে হবে, একটা স্টেজ পর্যন্ত তোমাকে জানতেই হবে যে সে কি পড়ছে, বাচ্চা কি পড়ছে কি পড়ছে না, কি তার স্কুলে হোম টাস্ক দিল, কি করাতে হবে, কবে পরীক্ষা। যেমন এই ক্ষেত্রে দেখেছি বাচ্চাটা যখন ও তো প্লে হাউস বা এই ধরনের কিছু তো একটা পড়তো যখন ইংলিশ মিডিয়ামটা দিয়েছিল, তো তখন ওকে ডায়েরিতে যে লিখতো যে পরের দিন কি হোমওয়ার্ক আছে, সেটাই ওরা করতে পারতো না, এরকম দেখেছি। কেননা আমরা জানি, মানে আমি তো পড়িয়েছি, আমি জানি যে ডায়েরিতে কিন্তু সমস্তটা বাচ্চারা লিখে নিয়ে আসে, এবার যতদিন পর্যন্ত বাচ্চারা লিখতে পারে না ততদিন পর্যন্ত ম্যামরা লিখে দিত। এবং এরা এত সুন্দর করে, আমার মেয়েরা যে স্কুলে পড়তো, মানে এই যে কেজি পর্যন্ত যে স্কুলে পড়েছে, ওদের এত সুন্দর করে বোর্ডের যে ওদের হোম টাস্ক লেখা থাকতো, সেটা দেখে দেখে ওরা ডায়েরিতে টুকতো এবং ওইভাবে ওরা কিন্তু মানে কি বলবো, বোর্ড দেখে খাতায় লেখা বা ডায়েরিতে লেখা শিখে গেছিলো এইভাবে। তো সেইটাই ওরা জানে না পড়তে যে ডায়েরিতে কী লেখা আছে। এবং কেন বলছি, কেননা ওর একটা পরীক্ষা ছিল তখন, এবার পরীক্ষাটা ছিল বেলাতে, এবার ওরা সেটা কিন্তু আগে নিয়ে গেছিলো, বাচ্চাটাকে আগে নিয়ে গেছিলো, এবার তখন ওদেরকে স্কুল থেকে জানানো হয়েছিল
এই যে বাচ্চাটার কথা বলছি, যাকে নিয়ে, যার বাবা মাকে নিয়ে এত কন্ট্রোভার্সি, তার কথা, তখন কিন্তু ওরা জানতে পারে যে পরীক্ষাটা এখন না, পরীক্ষাটা বেলাতে হবে। ডায়েরিটা ওরা পড়তেই পারেনি। এবার হোমওয়ার্ক কি থাকতো সেটাও ওরা ডায়েরিটা পড়তে পারেনি, কেননা ডায়েরি যদি তুমি না পড়তে পারো তাহলে সেই বাচ্চাটাকে হোমওয়ার্ক, হোম টাস্ক এগুলো কী করে করাবে? এগুলো তো সম্ভব না। আর এইগুলো ছোটোখাটো ব্যাপারগুলো তো বাড়ির লোকরাই করে দেয় না, বাড়ির মা, বাড়ির বাবা যারা আছে বা যাদের পিসি আছে তারাই তো করিয়ে দেয়। তো বিশেষ করে বাবা বা মা, বাবা অতটা করে না, বাবাদের অতটা সময় থাকে না, কিন্তু এই বাবার সময় থাকলেও এই বাবার পক্ষে সম্ভব না, কেননা ডায়েরির ওইটুকুনি লেখাই ওরা বুঝতে পারবে না। এবার যে ওইটুকুনি লেখা বুঝতে পারে না তার দ্বারা কী করে সম্ভব বলো তো যে সে ইংলিশ মিডিয়ামে ছেলেকে পড়াবে? এইবার যদি বলো যে কি না বাড়িতে টিচার রেখে, এবার ওদের ওই গ্রামে আমার মনে হয় না এইরকম টিচার পাওয়াও সম্ভব যারা মানে এইরকম পড়াতে পারবে। মানে আমাদের এইদিকে যেরকম আছে, আমাদের লিলুয়াতে যদি কেউ একটু পড়াশোনা জানে, একটু পড়াতে পারে, তারা বাড়িতে ব্যাচ পড়িয়ে তারা প্রচুর টাকা ইনকাম করতে পারে, কেননা ওখানে নন বেঙ্গলির ছেলে মেয়েদের প্রায় সবাই ইংলিশ মিডিয়ামে দেয়, কেননা ওদের শুধু একটু দরকার, তারা একটু ইংলিশে কথা বলতে পারবে, একটু হাই হ্যালো আন্টি আঙ্কেল করে কথা বলতে পারবে, তাদের দোকানে গেলে তাদের এন্টারটেন করতে পারবে, এইটুকু ওদের জানলেই হলো। এবার ওদের বাবা মারা না অতটা বেশি পড়াশোনা জানে না, আমি দেখেছি, তাই আমি বলছি। এবার ওরা করতো কি, ওরা 2-3টে মাস্টার দিয়ে দিত, কেউ হচ্ছে পড়া বোঝাচ্ছে, কেউ হচ্ছে সেই দিদিমণির ম্যামের পড়া তৈরি করছে, কেউ হচ্ছে স্কুলের পড়া তৈরি করছে, এইরকম দিয়ে দিত। এবার তাদের তো টাকা আছে, তারা দিয়ে দিত, বা সেখানে টিচার পাওয়াও যায়। মানে ওই যে বললাম, একটু আধটু পড়াশোনা জানলেই, একটু আধটু ইংলিশ জানলেই কিন্তু তারা সেই মানে অন্তত 6 পর্যন্ত তো করাতে, মানে 6 পর্যন্ত না হলেও মানে কি বলবো 5 পর্যন্ত তো পড়াতেই পারবে, যে পড়াটা তৈরি করাতে পারবে। কিন্তু ওদের ওখানে সেটা সম্ভব কিনা আমি জানি না। যদি সম্ভব হতো, তারপরেও বাড়িতে একটু কিছু নিয়ে বসানোর জন্য একটু কিছু লাগে, তো সেইটা ওদের দ্বারা সম্ভব না। এবার ওর মা যদি ওখানে থাকতো, যেহেতু ওর মা এইচএস পর্যন্ত পড়েছে, ওর মা একটু হলেও জ্ঞান ছিল, ওর মা কিন্তু সেই জিনিসটা পারতো। এবার এদের দ্বারা সম্ভব না, তার জন্য আমি বলেছি যে বাংলা মিডিয়াম কিন্তু খুব ভালো, বাংলা মিডিয়াম দাও, তাহলে তুমি নিজে দেখতে পারবে, নিজে বুঝতে পারবে তোমার ছেলে কি পড়ছে, স্কুলে এখন কোনটা চলছে, কি পড়া পারছে, কি পড়া পারছে না, কোনটা বুঝতে পারছে, কোনটা বুঝতে পারছে না। আমরা বাংলায় বলে কি বাড়িতে যেমন ওর ঠাকুমা, ওর দাদু সেটা বোঝাতে পারছে। ইংলিশটা হলে কত দূর পারবে? আমার তো মনে হয় যে একদমই পারবে না, আগেই বললাম। আর তার পরবর্তীকালে যখন বাচ্চাটা বুঝতে পারবে যে এরা তো কিছুই বুঝতে পারছে না, মানে আমার বাড়ির লোক তো ইংলিশটা কিছুই বুঝতে পারছে না, তখন বাচ্চাটা বাড়ির লোককে মিথ্যে বলে তাদেরকে কিন্তু ঢপ দিতে পারবে। এটা হয় বাচ্চাদের ক্ষেত্রে, এটা হয়, আমি বলছি না যে মানে বাচ্চাটাকে কোনো খারাপ বলছি না, কিন্তু এই ক্ষেত্রে এরকম হয়। অনেক বাচ্চাই আছে দেখবেন স্কুলে গিয়ে পড়া পারলো না, বা ভালো রেজাল্ট মানে নাম্বারটা ভালো পেলো না, বাড়িতে এসে ঢপঢুপ দিয়ে গেল, জিজ্ঞেস করবে কি পড়িয়েছে না পড়িয়েছে, তখন কিন্তু সেই ঢপঢুপটা দিতে জানে বাচ্চারা। এটা মানে কোনো ব্যাপার না, এটা করে, এটা একটা মানে হয়ে যায়। তো যাই হোক, কিন্তু যে স্কুলটা দেখলাম সেই স্কুলটা দেখে কিন্তু আমার খুব একটা লাগলো না। পাশে দেখলাম একটা বিল্ডিং হচ্ছে, কিন্তু স্কুলটা কবে মানে একটা মাথা চাড়া দিয়ে দাঁড়াবে, মানে পাকাপোক্ত একটা ভিত, সেটা কবে দাঁড়াবে? একটা অ্যাফিলিয়েটেড ব্যাপার আছে, মানে যেই বোর্ডের আন্ডারে, সেটা কি পুরো অ্যাফিলিয়েটেড, মানে সেই বোর্ডের জানি না। তো এবার বলি যে গয়না, আমার মনে হয় এই যে গয়না ব্যাপারটা, মানে আমি ঝাড়া হাত পা হয়ে যাব, এর থেকে বেশি কি আমার গয়নাটা দরকার? ঝাড়া হাত পা হয়ে যাওয়ার থেকে কি আমার গয়নাটা বেশি দরকার, না আমি একদম কাউকে মুক্ত দেবো আর আমিও মুক্ত হয়ে একদম ফ্রিভাবে ঘুরে বেড়াবো, এটা আমার দরকার বলো? তো এই ক্ষেত্রে দেখলাম গয়নাটাই বেশি দরকার। আর মায়ের ক্ষেত্রেও আমি বলবো, যদি সত্যিকারেই ওর শাশুড়ির গয়না নিয়ে আসে, আমার মনে হয় দিয়ে দেওয়াই উচিত, কেননা গয়না যদি অভিশাপের গয়না হয় তাহলে কিন্তু সেটা খুব সাংঘাতিক ব্যাপার। সেটা সত্যি কথা বলতে, সেই গয়না বংশ পরম্পরায় চলতে থাকবে, সেই অভিশাপ কিন্তু ছাড়ে না। আমি বললাম যদি ও সেরকম কিছু করে থাকে, আমার জানা নেই সেরকম কিছু করেছে কিনা, আমার যেটা মনে হয় ওর বিয়েতে পাওয়া, মানে বিয়েতে ওর বাবা মা দেওয়া যেই গয়না সেটা, আর ওর ছেলের মুখে ভাতে পাওয়া, আর ওর ছেলেকে যারা দেখতে এসেছিল সেই সব গয়না যে দিয়েছিল সেই সবগুলো নিয়েই এসছে। তো আমার মনে হয় ছেলের গয়নাটাও দিয়ে দেওয়া উচিত, ও যেই গয়না আছে সেইটা রেখে দেওয়া উচিত। এইবার ওর শাশুড়ি মায়ের নাকি 15 লক্ষ টাকার গয়না ছিল, এক্ষেত্রে বলা হচ্ছে। তো আমি ভেবে পাই না, 15 লক্ষ টাকার গয়না কিন্তু কম না, আজকালকার বাজারেও কিন্তু 15 লক্ষ টাকা খুব কম না, প্রচুর সেইটা, আর তখনকার দিনে তো আরও বেশি ছিল। এইবার মানে আমি ভেবে পাই না ওইরকম একটা গ্রামে নিম্নবর্তী পরিবারে, যাদের নাকি জায়গা জমি সব বিক্রি করে দিতে হয়েছে, এইরকম একটা পরিবারে 15 লক্ষ টাকা গয়না করাটা কি সম্ভব? কেননা ওনার বিয়েতে অনেক গয়না দিয়েছিল শুনেছিলাম ওনার বাপের বাড়ি থেকে, মানে এই যে বাবার মানে বাচ্চার ঠাকুমাকে। তো সেই গয়না কিন্তু ডাকাতি হয়ে গেছিলো। পরবর্তীকালে উনি ওনার যা হাতের কাজ,
হ্যাঁ, উনি সেলাই করা এটা খুব ভালো জানতো, কেননা আমরা শুনেছিলাম উনি ওই টাইমে বিয়ে করতে চায়নি, উনি চেয়েছিল সেলাইয়ের পরীক্ষা দিয়ে, এবং তার পরবর্তীকালে তখন আমরা জানি যে স্কুলে কাজ পাওয়া মানে চাকরি পাওয়া যেত সেলাইয়ের পরীক্ষা দিয়ে, ডিপ্লোমা পরীক্ষা দিয়ে। তো তখন ওনার মা সেটা মানেনি, ওনার মা কিন্তু জোর করে বিয়েটা দিয়েছিল, এটা শুনেছিলাম ওনাদের লাইভের মাধ্যমে। তো মানে ওইরকম একটা নিম্নবর্তী পরিবারে গয়না চুরি হয়ে যাওয়ার পরে একা একটা মহিলার অত গয়না বানানো সম্ভব কিনা আমি জানি না। আর তখনকার দিনের গয়না কিন্তু হলমার্ক গয়না ছিল না, পান যুক্ত গয়না ছিল, ওই গয়নার এতটা মূল্য যদি থাকতো হবে কিনা আমি জানি না। আর নেকলেস বলছে, আমি কিন্তু ওদের ভিডিও আগেও দেখেছি, ওর মাকে কিন্তু বিয়ে বাড়িও গেছে, মানে ওই যে পিসি আছে, পিসির মেয়ের বিয়েতে টিয়েতে সব গেছে, ওর মাকে কিন্তু নেকলেস পরতে দেখিনি, যতবারই দেখেছি যে আর্টিফিশিয়াল যে গয়না সেইগুলোই কিন্তু পরতে দেখেছি। আর সবসময় কিন্তু বিয়ে বাড়িতে গেলেও সেই আর্টিফিশিয়াল শাখা এগুলোই পরতে দেখেছি, চেন দেখেছি, এগুলোই দেখেছি। তা মানে পাশের বাড়ির বিয়ে হচ্ছে, সেখানে সে গয়না পরে যাবে না, মানে যার গয়না আছে, এটা তো হতে পারে না। তো আমার এটা বিশ্বাস হলো না। এবার গয়না গড়ালেও কত গয়না গড়াবে, একটা হয়তো টপ কানের টপ করলো, একটা নাকছাবি করলো, তা বলে যে হাড় বা আরও মোটা কোনো বালা বা কিছু এই ধরনের কিছু, সেইটা গড়ানো আমার এটা ঠিক বিশ্বাসযোগ্য আমার মনে হলো না। মানে মিথ্যে কথাগুলো কেন বলে এটা আমি ভেবে পাই না, মিথ্যা কথাগুলো বলে লাভ কি আছে? কেননা ওই গয়না হয়তো ওই গয়নাগুলো মানে দুনিয়াতেই নেই, ওর কোনো অস্তিত্বই নেই। তো এরকম মিথ্যে বলে, যার কোনো অস্তিত্ব নেই সেই সব বলে কি কোনো লাভ আছে পরবর্তীকালে? যেমনি আমার শাশুড়ি যেহেতু পেনশন হোল্ডার ছিল আর ওনার টাকাটা মানে ওনার কাছেই থাকতো, উনি কিন্তু ওই দিয়ে ওনার বেশ গয়না গড়িয়েছিল, যদিও সেই সব কিছু আমার কাছে নেই, গড়িয়েছিল আমার বিয়ের পরেও গড়িয়েছিল। আমার হাজব্যান্ড চাকরি পাওয়ার পরে তাকে চেন বানিয়ে দিয়েছিল, কিন্তু উনি ওই উনি যে পেনশন পেত, আমার শ্বশুরও এই পুলিশের সার্ভিস করতো, তো সেই দিয়ে উনি ওনার বেশ ভালো গয়নাগাটি গড়িয়েছিল। কিন্তু ওই রকম মানে এই ঠাকুমা, মানে বাচ্চাটার ঠাকুমা, তার তো সেই রকম কোনো ইয়ে ছিল না, সে ওই টুকটাক কাজ করে, হাতের কাজগুলো করে বা ঘুটে বিক্রি করে কি করতে পারতো, ইনস্টলমেন্টে শাড়ি কিনতে পারতো। তখনকার দিনে আমরা জানি যে ওই যে কি বলবো, ওই যে হকাররা খুব কিন্তু শাড়ি ঠাড়ি বাড়ি বাড়ি বিক্রি করতে আসতো। এখন তো পাড়ায় পাড়ায় হকার দেখাই যায় না, আমাদের পাড়াতেও ভীষণ হকার আসতো শাড়ি ঠাড়ি বিক্রি করতে। মানে আমাদের তো 2-3 জন চেনা জানাই ছিল, 12 মাস তারা আসতো। আমার মা তাদের কাছ থেকে প্রচুর বিছানার চাদর, শাড়ি, আমাদের নাইটি, আমাদের চুড়িদার তখন কিনতো, আমার বিয়ের আগের কথা বলছি। তো মানে প্রত্যেক সপ্তাহে আসতো কিছু টাকা করে দিয়ে। তো ইনিও তখন সেই সবগুলো মানে যে কিস্তিতে দিয়ে শাড়ি জামা কাপড় কেনা যায়, কিন্তু কিস্তিতে টাকা দিয়ে আমার মনে হয় না গয়না গড়ানো যায়। এখনও কোথাও কিস্তিতে দিয়ে কিন্তু গয়না গড়ানো যায় না। হ্যাঁ, একটা পলিসি আছে যেটা আমি টাকা রাখবো, প্রত্যেক মাসে আমি টাকা রাখবো, রেখে আমার একটা 1 বছর পর কি আমার অ্যামাউন্টের উপর নির্ভর করবে। আমি যদি 10,000 করে রাখি, আমার 12 মাস পরে আমার যেটা হলো সেটা দিয়ে আমি একটা গয়না গড়িয়ে নিতে পারলাম। এখন তো 1 লাখে 10 গ্রাম সোনার দামই হয়তো হয়ে গেছে 1 লাখ টাকা। 10 গ্রাম সোনায় এমন কিছুই হবে না, হয়তো এইরকম একটা চেন হবে, এইরকম ধরনের একটা চেন হবে। ভারী জিনিস তো কিছু হবে না, কিন্তু কিছু মানে 1 বছর আগেও 1 লাখ টাকায় মোটামুটি একটা ভালো, বা 2019-এও 1 লাখ টাকায় একটা মোটা একটা চাটাই চেন হয়ে যেত, কিন্তু এখন হবে না, এখন সেই জিনিসটা হবে না। তো আমি মানে সোনার দাম কিন্তু চিরকালই কিন্তু নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তদের হাতের বাইরেই ছিল। এখন যে নতুন হয়েছে তা কিন্তু না, গয়নার সোনার দাম চিরকালই মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্তদের হাতের বাইরে ছিল। তাদের সোনা বানাতে গেলে অনেক কষ্ট করেই কিন্তু বানাতে হয়েছে। এমনকি মেয়ের বিয়ে দেওয়ার সময়ও অনেক কষ্ট করেই কিন্তু তারা মেয়ের বিয়ে দিয়েছে। সামান্য একটা গলার আর কানের, আর তখনকার দিনে কিন্তু ওই ব্রোঞ্জের উপরে যে চুড়িগুলো হয় সেইগুলো দিয়েই দিত। এবার যাদের প্রচুর আছে বা পৈতৃক যাদের সোনা আছে, যেমনি যাদের সাহা টাইটেল, আমাদের ওখানেই আমি দেখেছি ওজন করে তাদেরকে সোনা দিত, এবং শ্বশুরবাড়ি থেকে এসে যখন আসতো গায়ের গয়না খুলে ওজন করে তাদের সোনা নিয়েছে, এরকমও দেখেছি আমাদের পাড়াতে ছিল। তো সোনার দাম যে আজকে নতুন বেড়েছে তা না, সোনার দাম চিরকালই বাড়া, চিরকালই। তো এই গয়নার ব্যাপারটা আমার কিন্তু একদমই সত্য মনে হচ্ছে না। আবার বলবো, বাচ্চার মাকে যদি এইরকমটা হয়ে থাকে তো সেই গয়না তুমি কিন্তু ফেরত দিয়ে দাও, কেননা অভিশপ্ত গয়না সেটা নিয়ে কিন্তু কেউ সুখী হতে পারে না। সত্যি বলছি, অভিশপ্ত গয়না ওটা মানে বংশ পরম্পরায় কিন্তু সেই অভিশাপ চলছে। শেষ করার আগে আরেকটা কথা বলতে চাই, মানুষ যদি সুস্থ থাকে, কাজ করার মানে ক্ষমতা থাকে, আর এই যে মা বাবা দুজনের যে ফেস ভ্যালু, এরা যে না চাইতেই এতটা এরা ভাইরাল হয়ে গেছে, এবং এদের মানুষ এতটা দেখে, মানে সেটা পছন্দ করে দেখুক আর অপছন্দ করে দেখুক, দুটো দিক থেকেই বলছি, দেখে। মানে ভিউজটাই হচ্ছে বড় ব্যাপার এই ইউটিউবে, সেটা যেইভাবেই হোক না কেন। তো এরা দুজন পেয়েছে, এবং এই টাইমে হয়তো একটু দুজনারই একটু কম যাচ্ছে, কিন্তু পরবর্তীকালে এরা যদি আবার নতুন করে এদের লাইভ
শুরু করে, দুজন কাউকে নতুন কাউকে বেছে নিয়ে এসে শুরু করে, তখন কিন্তু এদের ভিউজ আবার চরমে পৌঁছাবে। তখন কিন্তু এদের কাছে এই গয়না গাটি এইসব কোনো ব্যাপারই থাকবে না। কেননা আমরা একটা টাইমে দেখেছি মায়ের ভিউজ কী পরিমাণে ভিউজ হয়েছে। এমন অনেক ওর থেকে অনেক ভালো ভালো ব্লগার আছে যারা ভালো ব্লগ করে, তাদের কিন্তু অত ভিউজ হয়নি। কী কারণে দেখেছে সে আমরা সবাই জানি। তো এইরকম পরিমাণে জলের মতন যারা টাকা উপার্জন করার ক্ষমতা আছে, যে হোক যাই কারণেই হোক আছে, তো তাদের কাছে কিন্তু গয়না বানানোটা কোনো ব্যাপার না। আমরা দেখেছি যে যাদের কিছু ছিল না এরকম ধরনের ব্লগার, তারা বাড়ি গাড়ি থেকে শুরু করে গয়নাগাটি সমস্ত কিছুই করে নিয়েছে। তো আমার মনে হয় এই যে গয়নাগাটি দুজনেই দুদিক থেকে আঁকড়ে রেখে যেই একটা মানে বিটিকিচ্ছিরি পরিবেশে হয়ে আছে, তার থেকে আমার মনে হয় ওইগুলো ছেড়ে দেওয়াই ভালো। এদিকে বাবার দিক থেকে বলবো, ও তো সব কিছু করে নিয়েছে, বাড়ি থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু করে নিয়েছে। এই বিশাল পরিমাণে আর কিন্তু খরচ করার কিছু নেই। হ্যাঁ, ছেলের দিক থেকে ছেলেকে খরচ করার আছে, যে ছেলেকে একটা জায়গায় পৌঁছাতে হবে, যদি সে করে। তো তারপরে কি তার ইনকাম কিছু থাকবে না? ব্যবসা করছে, তা সে নতুন লাইফ শুরু করলে তখন ভিউজ হবে, তখন আমরা আবার সবাই দেখতে যাব তার ঘরে ছেলে হলো না মেয়ে হলো, তার মেয়ে হলে মেয়েকে কিভাবে সে দেখভাল করছে, এই ছেলের মতনই কি দেখছে নাকি অন্যরকমভাবে দেখছে, সেইটা নিয়ে আমরা আবার সবাই মিলে কন্ট্রোভার্সি করতে যাব। তখন কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ হবে। তো তখন তো সে তার মাকে গয়না করিয়ে দিতে পারবে, আমি আশা করি, যদি তার দেওয়ার ইচ্ছা থাকে। কেননা মা তার জন্য যা করেছে সেটা মানে অকল্পনীয়। কজনের মা ওরকম করে সেটা আমার জানা নেই। এর মা যা করেছে ওর জন্য, তো সে ওই গাড়ি কেনার থেকে আমার মনে হয় তার মাকে যদি দুটো গয়না করিয়ে দিত অনেক ভালো হতো। যেই টাইমে গাড়ি কিনেছে তখন এতটা সোনার দামও ছিল না। তো এরা মানে এতটাই লোভী, দুইজনই এরা এতটাই লোভী, কেউ কারো মানে দিক ছাড়ছে না। মানে এও বলছে আমি গয়না ছাড়া ডিভোর্স দেবো না, ও আবার কি করে রেখেছে জানি না, মানে কি গয়না নিয়ে গেছে না নিয়ে গেছে। যদি নিয়ে যে থাকে আমার মনে হয় সেটা দিয়ে ও যদি ফ্রি হতে পারে, ও যদি নতুন দিকে এগিয়ে যেতে পারে, আমার মনে হয় সেটা অনেকটাই ভালো হবে। মানে মায়ের কথা বলছি, মানে এইরকম আটকে ওই গয়নার জন্য আটকে থাকার থেকে আমার মনে হয় নেই, তোর গয়না তোকে আমি দিয়ে দিলাম, আমাকে ফ্রি করে দাও, আমি এবার আমার নিজের লাইফ নিয়ে নিজে ভালো থাকি। আর ওইদিকেও সবাই দেখতে যাবে, যখন সব কিছু মিটমাট হয়ে যাবে, সব ঠিকঠাক হয়ে যাবে, ওইদিকে মাও নতুন সংসার পাতবে, কার সঙ্গে সংসার পাতলেও সেখানে কি হচ্ছে না হচ্ছে, কি করছে না হচ্ছে, সেখানেও কিন্তু ভিউজ হবে, সেখানেও টাকা প্রচুর পরিমাণে ইনকাম করবে। গয়না তখন রোজ একটা করে বা প্রত্যেক মাসে, রোজ না প্রত্যেক মাসে একটা করে গয়না করাতে পারবে। তো আমার মনে হয় এই সমস্ত জিনিস, যেই জিনিস দিয়ে এত অশান্তি সৃষ্টি, সেইগুলো ছেড়ে দেওয়াই ভালো। কিন্তু এরা এই লোভী মানুষগুলো ছাড়বে কিনা সেটা কিন্তু সন্দেহ আছে। লোভী দুইজনই, আমি একজন কাউকে বলছি না, দুইজন। এরা দুইটার একটাও আমার পছন্দ না, যারা এতটা স্বার্থপর বাচ্চার কথা ভাবে না, তারা আবার কিসের মানুষের পছন্দের পাত্র বা পাত্রী হতে পারে। আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, একটু কষ্ট করে দেখে নিও, একটু স্পিডটা বাড়িয়ে দেবো। ভালো থেকো বন্ধুরা, টাটা।